সকালের বাংলাদেশে আমি ন্যান্সি রয়েছি, আমি জুবাইরও আছি আপনাদের সাথে। দুজন চমৎকার অতিথি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। তাদের জায়গার ক্ষেত্রটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের তথ্যের যে ধারাবাহিকতা এবং আমাদের ইতিহাসের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার সাথে সম্পৃক্ত একটি প্রাসঙ্গিক আলোচনায় আমরা যেতে চাই। কারণ ঢাকায় চলছে যুদ্ধ এখনো শেষ হয়নি, দ্য ওয়ার ইজ নট ওভার ইয়েট নামে প্রদর্শনী। মাসুক আহমেদের গবেষণা ভিত্তিক প্রকল্প দ্য ওয়ার ইজ নট ওভার ইয়েট প্রদর্শিত হচ্ছে, যেখানে সহযোগিতা করেছে দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশন। এবং এই পুরো এক্সিবিশনের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন ASM রেজাউর রহমান। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং আর্কাইভাল উপকরণের সমন্বয়, নারী মুক্তিযোদ্ধাদের নিয়ে শিল্পীর এই প্রয়াস নারীদের আখ্যান, অভিজ্ঞতাকে আর ঘোরটোপে বন্দি না রেখে একটি নিরাপদ বলয়ে তাদের নিজস্ব বয়ানে আমাদের সামনে হাজির করেছেন। এই বিষয়ে আজ আমরা কথা বলতে চাই। আমাদের সাথে অতিথিরা আছেন, ডান থেকে পরিচয় করাচ্ছি। যেমনটা বলছিলাম, আমাদের সাথে দুজন অতিথি আছে, ASM রেজাউর রহমান আছেন এবং আছেন আমাদের সাথে মাসুক আহমেদ। দুজনকে শুভ সকাল এবং স্বাগত সকালে বাংলাদেশে। কেমন আছেন? শুভ সকাল, ধন্যবাদ। নিশ্চয়ই ভালো আছেন। নিশ্চয়ই। একটু জানতে চাই, দুজন চমৎকার মানুষ, আপনাদের পেশাটা সত্যিকার অর্থেই চমৎকার। দিনের শুরুটা আপনারা সাধারণত কিভাবে করেন? কর্মব্যস্ত একটা দিনের শুরু কিভাবে হয় আপনাদের? ঢাকার সবচাইতে বড় যেটা চিন্তা সেটা হচ্ছে সকালবেলা বেরিয়ে সময় মতো অফিসে পৌঁছাবো কিনা। শুনতে অদ্ভুত শোনালেও ওটা দিয়ে আসলে শুরুটা হয়, কিন্তু অবশ্যই সারাদিনে পরিকল্পনা থাকে এবং সেখানে যেতে যেতে ওই চিন্তাটাই থাকে মাথায়। ভোরবেলা উঠায় বাধ্য হয়ে সকালে কাজটা শুরু না করলে স্বাভাবিকভাবেই দেরিত হয়েই যায়। মাসুক? আমি সকালে উঠতে বেশি পছন্দ করি এবং সকালে কাজ করতে আমার অনেক ভালো লাগে। সকালটা কোন সকাল? 6টায় 5টায়, ডিপেন্ড। কি যন্ত্রণা ভাই জীবনে, এত সকালে কেন উঠতে হয় একটু বুঝতে চাই আমরা বিষয়টা। কেন ভালো লাগে, কোন বিষয়টা ভালো লাগে? ওই সময়ে হচ্ছে আমার কাছে মনে হয় আমি ঘুম থেকে ওঠার পর আমার মাইন্ড এবং হচ্ছে ব্রেন অনেক কুল থাকে। ওই সময় আমি আমার আর্টওয়ার্কটা বেশি ভালো করে করতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম আমি যখন কাউকে মেল পাঠাই দেশের বাইরে, তখন ওই সময়টাই হচ্ছে যে খুব পারফেক্ট টাইম। তখন যে মেলটা রিসিভ করবেন উনি প্রথমেই যেন মেলটা খুঁজে পান আর কি। আলোকচিত্রের জন্য কিন্তু সকালের আলোটা খুব গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। না, আমরা আসলে বুঝতে চাচ্ছিলাম জীবনের জন্য ঘুমটা গুরুত্বপূর্ণ। আজ সকালে আমার আর ন্যান্সির এই আলাপটা হচ্ছিল যে দীর্ঘ একটা লম্বা সময়, ন্যান্সির প্রশ্ন ছিল দীর্ঘ একটা লম্বা সময় সকালে ওঠার অভ্যাস, সারাদিনটা কিভাবে আমি ব্যালেন্স করি। মানে ওইখান থেকে দুজনের সকালের কনভারসেশনে আপনাদেরকে একটু যুক্ত করে নিলাম। একটু এক্সিবিশনটা সম্বন্ধে জানতে চাই, কিউরেটরের কাছ থেকে শুনি, তারপরে প্রদর্শনীটা তো একটা গুরুত্বপূর্ণ প্রদর্শনী এই অর্থে যে আমরা আমাদের এই স্বাধীনতা সংগ্রামের যে নথিবদ্ধ যে অংশটা আমরা দেখি, আলোকচিত্রে দেখি এবং অন্যান্যভাবে দেখি, আপনি যদি খেয়াল করে দেখেন একটা বড় অংশ কিন্তু নির্মাণ করেছেন পুরুষেরা, যার ফলে আপনি যে গল্পটা দেখেন এই গল্পে কিন্তু নারীদের উপস্থিতি অনেক কম। অথচ এই মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ ছিল, নানাভাবে ছিল, নানাভাবে নারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, নানাভাবে তাদের অবদান রেখেছে, কিন্তু আমরা কোথাও পাই না। মাসরুক যে কাজটা করেছে লম্বা সময় ধরে, আজকে প্রায় 7 বছর ধরে মুক্তিযুদ্ধে সেই অংশগ্রহণকারী নারীদের গল্প সংগ্রহ করা শুরু করেছে এবং এটা ওরাল হিস্ট্রি দিয়ে শুরু করেছে, আলোকচিত্রে যেহেতু ছবি তোলা শুরু করেছে এবং একটা সময় যে তার মনে হয়েছে এটা উপস্থাপন করা দরকার, সেটারই সমন্বিত একটা উপস্থাপন গতকাল ক্যালিয়াস মেসেজে। মানে সেক্ষেত্রে কি আপনি জানতেন যে 7 বছর ধরে এই কাজটা মাসুক করে চলেছে? মানে প্রথম থেকে যোগাযোগ ছিল আপনার সাথে? আমার অনেক পরে জানা হয়েছে এবং আমি যখন কাজটা দেখা শুরু করেছি তখন আমার আসলে মনে হয়েছে যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এবং আমার নিজের থেকে আমার মনে হয়েছে যে জড়িত থাকাটা খুব জরুরি। বাহ, চমৎকার। মাসুক, 7 বছর ধরে যে বিষয়টি নিয়ে পড়তে শুরু করেছেন, জানতে শুরু করেছেন, হয়তো আপনার কাছেও নতুন কোনো একটা জায়গায় পড়েছেন নারী যোদ্ধাদের, আপনি স্বাভাবিকভাবে যেভাবে আমরা পড়ে থাকি আর কি, নারী যোদ্ধাদের যেই গল্পটুকু না হলেই না আমাদের মুক্তিযুদ্ধের গল্পের ধারাবাহিকতায়, সেই গল্প হয়তো আমি পড়ে বড় হয়েছি। আগ্রহের জায়গাটা কেন তৈরি হলো নারী যোদ্ধাদের নিয়ে কাজ করা? আগ্রহ জায়গাটা আমার নারী মুক্তিযোদ্ধাদের কাজের পেছনে আগ্রহটা শাহবাগ মুভমেন্ট, শাহবাগের আন্দোলন। বিকজ ওই সময় আমি প্রথম হচ্ছে একজন নারী মুক্তিযোদ্ধার ভাষণ শুনতে পাই এবং ভাষণ শুনেই আমার কাছে ভাষণটা উনি বলতেছেন আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি, আমি যদি মরেও যাই আমার আত্মাটা যাবে সেই যুদ্ধে। এটা শোনার পরে আমার হচ্ছে
খুবই ইন্টারেস্ট জন্মায় ওনার সাথে দেখা করার জন্য। কিন্তু তখন তো 2013 সালে শাহবাগ মুভমেন্টে সময়ে সবাইকে পাশ কাটিয়ে ওনার সামনে যাওয়া হয়নি, দেখা হয়নি। তো কিছুদিন পরে 2016-তে যখন আমি ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করি, তখন আমার একটা ফটোগ্রাফিতে কাউন্টার ফটোতে আমি পড়াশোনা করি। ওই সময় একটা সাবজেক্ট ছিল মানে কিভাবে ফটোগ্রাফাররা সোসাইটিতে অবদান রাখতে পারবে থ্রু ফটোগ্রাফস। তো আমি চিন্তা করি হোয়াই নট, আমি এই কাজটা করি। আর যখন আমি এই কাজটা শুরু করেছি, যখন রিসার্চের প্রথম অবস্থায় যখন আমি বিভিন্ন রেফারেন্স দেখতেছিলাম, তখন আমি ওনাদের উপস্থিতিতে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন একদমই নাই বললেই চলে আর কি। ওনাদের কোনো ভালো ছবি নাই, ফটোগ্রাফস নাই, বা ওনাদের গল্পটা অনেক ক্লিশে ছিল ওই সময়। তো আমি ওই জায়গা থেকে একটা ইন্সপিরেশন আর কি, যে আমাকে মনে হয়েছে যেহেতু হচ্ছে যে ওনাদের রিপ্রেজেন্টেশন আমাদের ফটোগ্রাফিতে খুব একটা করা হয়নি দুর্ভাগ্যবশত আফটার 71-এর পরে, এটা আমি করি আর কি। এটা আমাকেই হচ্ছে। এটা কি আলাদা করে নারী মুক্তিযোদ্ধাদের কোনো একটা নির্দিষ্ট বিষয় ফোকাস করা হয়েছে, না সামগ্রিকভাবে ওই সময় নারী মুক্তিযোদ্ধাদের অবদান? বা আমি আসলে ওনাদের কাছে গিয়েছি মূলত ছবি তোলার জন্য না, বা হচ্ছে যে ডকুমেন্টেশন কালেক্ট করার জন্য না। আমি ওনাদের কাছে হচ্ছে গিয়েছি তাদের গল্পটা শোনার জন্য। তাদের হচ্ছে কারণ আমাদের সোসাইটিতে নারী মুক্তিযোদ্ধাদের খুব একটা গল্প শোনা যায় না। তো আমি ওনাদের সাথে আসলে গল্প শোনার জন্যই গিয়েছি আর কি। বাহ, সেক্ষেত্রে উনি কি জানেন 2013-তে যার ভাষণ শোনার সুযোগ হয়েছে, তিনি কি জানেন বা জানতেন যে এই কাজের অনুপ্রেরণা আপনি? জি, আমি ওনাকে পরে খুঁজে পেয়েছি। ওনার নাম কাঞ্চন মালা। উনি ঢাকাতেই থাকতেন, বাট উনি মারা গিয়েছেন আর কি। উনি ক্যান্সার ছিল, উনি মারা গিয়েছেন। উনি তো জেনে গেছেন যে আপনি তার কথায় আগ্রহী হয়ে এরকম কাজ শুরু করেছেন। আমি একটু ঢুকি। নিশ্চয়ই। মাশরুক যে কাজটা শুরু করেছে 7 বছর আগে, অনেক পরে শুরু করেছে, স্বাধীনতার 50 বছরের বেশি হয়ে গেছে। কৃতজ্ঞতা যে কেউ তো শুরু করেছে। হ্যাঁ, কিন্তু এই করতে শুরু করার পর তাদের মধ্যে অনেকে মারা গেছে। তার মানে ও যদি সেই সংগ্রহটুকু না করতো, আজকে আমরা সেই গল্পটা শুনতে পারতাম না। এবং গ্যালারিতে গেলে পরে আপনি তাদের গলা শুনতে পাবেন, তাদের অডিও শুনতে পাবেন, তাদের ভিডিও দেখতে পাবেন। এটা আমাদের জন্য একটা বড় সম্পদ কিন্তু হয়ে গেল দেশের জন্য। নিশ্চয়ই, মানে যারা আমাদের এত চমৎকার একটা দেশ উপহার দিয়েছেন। অডিও শোনারও ব্যবস্থা রাখা হয়েছে। জি। আমি কিউরেটর হিসেবে প্রদর্শনীটাকে কিভাবে দাঁড় করেছি সেটা বুঝতে হলে তাহলে এটা বুঝতে পারবেন। প্রথমেই যখন আমি সংগ্রহটা দেখি, একটা জিনিস আমার কাছে এসছে যে এই যে মানুষগুলো, ওই মানুষগুলো আসলে পর্দার আড়ালে চলে গেছে। এখন আমরা তাদের কাউকে বীরাঙ্গনা বলে সম্মানিত করে আসলে তাদেরকে আসলে কোণঠাসা করে ফেলি। কিন্তু এই মানুষগুলো তো কোথাও না কোথাও আছে। তো আমার চিন্তা ছিল যে আমি তাদেরকে এই যে পর্দার আড়ালে হারিয়ে যাওয়া, এই প্রদর্শনীতে মানুষ পর্দার ভেতর দিয়ে ওদেরকে খুঁজে বের করবে। সব প্রদর্শনীতে আপনি যদি যান, তাদের সগর্ব উপস্থিতি দেখবেন। তারা টেক্সটাইলের কাপড়ের মাধ্যমে তারা, আপনি গ্যালারির ভিতরে আপনি এক ধরনের পরিভ্রমণ করবেন এবং প্রথমে তাদের ছবি দেখবেন, তারপরে স্বর শুনবেন, তারপর একসময় যে তাদেরকে আবিষ্কার করবেন। তো এই পুরো যাত্রাটা ডিজাইন করাই হয়েছে ওইভাবে, যাতে এই যেভাবে আমরা হারিয়েছি, আমরা যাতে সেভাবে তাদেরকে খুঁজেও পাই। বাহ, কি চমৎকার। অনেকের ছবি আমাদের দেখার সুযোগ হচ্ছে, আমরা হয়তো স্ক্রিনে দেখাচ্ছি আমাদের দর্শকদের জন্য। তবে এই সীমাবদ্ধ এই উপস্থাপনই কিন্তু তাদের গল্প নয়। তাদের গল্প দেখতে হলে চলে যেতে হবে আলিয়াস নাসেস ঢাকার লা গ্যালারিতে, যেখানে 26 তারিখ পর্যন্ত, এই মাসের 26 তারিখ পর্যন্ত তো এক্সিবিশনটি চলবে। কতগুলো ইনস্টলেশন আছে এখানে? 30 জন মুক্তিযোদ্ধার গল্প আছে ওখানে। তাতে ছবি আছে, অডিও আছে, তাদের সাক্ষাৎকারগুলো আছে, একটা চমৎকার একটা ডকুমেন্টারি আছে, সেটা দেখা যাবে। বাহ, আপনার ইনস্টলেশনের জন্য কেমন সময় লেগেছে? পরিকল্পনা কতদিন ধরে করেছেন? আমরা মাস 2 হলো বোধহয় আলোচনা শুরু করেছি। কাজ করতে হয়েছে আমাদের ঈদের বন্ধে। আমরা একেবারে অ্যাকচুয়ালি 4 রাত পর্যন্ত আমরা গ্যালারিতে কাজ করেছি। ঈদের পরে আবার কাজ করেছি। বন্ধটা আমাদের মাটি গেছে। গতকাল থেকে শুরু হয়েছে ফ্রাইডে থেকে। কেমন গতকাল থেকে আজকে তো যাওয়া হয়নি, মানে গতকাল যখন শুরু হলো সারাটা কেমন মনে হলো? অসাধারণ। আমরা ভয়ে ছিলাম
যে ঈদের দুদিন পরে এক্সিবিশন দেখতে মানুষ সবাই তো বাড়ি গেছে কোরবানি করতে, থাকবে কোথায়। কিন্তু ঢাকায় দেখলাম যে প্রথম দিনে যারা ফিরে এসেছেন তারা তো বটে, ঢাকার যারা তারা খুব আরামে এসেছেন, কারণ রাস্তা ফাঁকা এবং অনেক লোক এসেছিল, সেটা আমাদের জন্য খুব উৎসাহের ব্যাপার ছিল। একটু মাশরুকের কাছে জানতে চাই, যে উদ্দেশ্য নিয়ে গবেষণাটা করেছিলাম কালকে যখন ওপেনিং হলো, একটা লম্বা, মানে আমি যদি এভাবে বলি যে সৃষ্টিশীল মানুষের একটা প্রসব যন্ত্রণা থাকে, যে আমি অনেক লম্বা সময় ধরে একটা নিয়ে কাজ করছি, আমার ওই তৃপ্তির জায়গাটা পেলাম কিনা, যে হ্যাঁ আমি রিসার্চটা হয়তো একটা পর্যায়ে নিয়ে যেতে পেরেছি, কিংবা একটা তাগিদ থাকে, নিজের মধ্যে একটা আর্জ থাকে, ঠিক কোন জায়গা থেকে মনে হলো হ্যাঁ এবার আসলে এটাকে লোকচক্ষুর সামনে আনা উচিত, কিংবা গতকাল যখন ওপেনিং হলো, হোয়াট ওয়াজ ইউর এক্সপেরিয়েন্স? ওয়েল, মানে সেটা আমার সবসময় একটা জায়গা ছিল, আমি আমার এই দ্য ওয়ার ইজ নট ওভার ইয়েট এই কাজটা হচ্ছে আমি কোনো টিপিক্যাল এক্সিবিশন ফরম্যাটে ফেলাবো না, এটা সবচেয়ে আমার বড় চ্যালেঞ্জ ছিল। এবং আমি প্রথম দিকে আমি 2020 সালে দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের ওনার, প্রতিষ্ঠাতা, তো ওনার সাথে আমার পরিচয় হয় ভাইয়ের সাথে। তো ওনার সাথে একটা আমি ডিসকাস করি, আমরা ডিসকাস করতে থাকি। একটা সময় গিয়ে আমি ওনাকে বলি যে আমার প্ল্যান হচ্ছে আমি ঢাকার বাইরে বিভিন্ন স্কুল কলেজে হচ্ছে প্রদর্শনী করব, ঢাকাতে আমি প্রদর্শনী করতে চাই না, আমি ঢাকাতে পরে করব, প্রথমে হচ্ছে আমি স্কুল কলেজে করব এবং বাচ্চাদেরকে এই জিনিসটা আমি মেসেজ দিতে চাই। তো একটা কনভারসেশনের মধ্যে দিয়ে হচ্ছে যাচ্ছিল, তো উনি আমাকে প্রথম গাইড করেন যে হচ্ছে তুমি আসলে প্রথম ঢাকাতেই করো, বিকজ এটা আমার প্রথম এক্সিবিশন হলো। অ্যাকচুয়ালি আমার এক্সিবিশন এই সম্পর্কে একদমই আইডিয়া ছিল না। তারপর হচ্ছে রেজা ভাইয়ের সাথে হচ্ছে আমার পরিচয় হয়, বাট রেজা ভাইয়ের সাথে কাজ করা আমার ওয়ান অফ দ্য ড্রিম প্রজেক্ট ছিল। এখনও মোটামুটি হচ্ছে আমার যে উদ্দেশ্য ছিল, এখন এটা একটা অংশ ফুলফিল হয়েছে, কিন্তু পুরোটা এখন পর্যন্ত শেষ হয়নি, বিকজ আমার যে প্ল্যান সেটা হচ্ছে স্কুল কলেজে এক্সিবিশন করার, একটা ট্রাভেল এক্সিবিশন করা এবং একটা বই করা। তো আই থিঙ্ক এই দুইটা করতে পারলে হচ্ছে আমি ফুলফিল হবে। মানে এখন আপনার এই এক্সিবিশনটা এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের সব স্কুল কলেজে। এক্স্যাক্টলি। তবে একটা ভালো জিনিস ঘটেছে গতকালকে, আলিয়াস ফ্রান্সেস এবং মুক্তিযুদ্ধ জাদুঘর তারা আগ্রহ দেখিয়েছেন এটাকে ঢাকার বাইরে নিয়ে যাওয়ার, এবং চট্টগ্রাম, সিলেট এবং অন্যান্য জায়গায় তারা ধারণা করছেন নিয়ে যেতে পারবেনও। কি চমৎকার! আসলে আমার মনে হয় মাশরুক, আপনি নিশ্চয়ই কাজ করতে গিয়ে সারা বাংলাদেশে এইটা বোঝা গেছে যে আমরা যে রেজাউর ভাই বলছিলেন যে আমরা যে হারিয়ে ফেলছি, হ্যাঁ আমরা তাদেরকে হারিয়ে ফেলছি, এই ইতিহাসটা হারিয়ে ফেলছি, এই মানুষগুলোকে একটা সময় এসে আর খুঁজে পাবো না, এই যে একটা শঙ্কা কাজ করছে, সেইটা থেকে আসলে এই যে সারা বাংলাদেশের ছেলেমেয়েরা যখন জানবে, সেইটা মনে হয় কিছুটা হলেও আশার আলো জাগাবে। নিশ্চয়ই। মানে জানবার তো অনেক কিছু আছে, তবে একটা বিরতির সময় হয়েছে, মাথায় খুব জটিল কিছু প্রশ্ন এসে দাঁড়িয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজা দরকার, উত্তরগুলো খুঁজবে। তবে ছোট্ট একটা বিরতির উপরে যখন ফিরছি তখন সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না। বিরতির পর সকালের বাংলাদেশে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা ন্যান্সি, রয়েছি আমার সাথে জুবাইরও আছি, আমাদের সাথে চমৎকার দুজন অতিথি আছেন, মাশরুক আহমেদ আছেন আলোকচিত্রী, এবং একই সাথে যে এক্সিবিশন নিয়ে বা যে প্রদর্শনী আমরা নিয়ে কথা বলছিলাম তার কিউরেটর ASM রেজাউর রহমান আমাদের সাথে আছেন। মাশরুক, একটু আপনার কাছে যেতে চাই। স্বাভাবিকভাবে 7 বছরের গবেষণায় অনেক কিছু বেরিয়ে আসার কথা, অনেক গল্প, যে গল্প হয়তো এখন আমাদের জানা হয়নি, কিংবা যে গল্প জেনে অনেকে জানাবার চেষ্টা করেননি কোনো কারণে। ওই যে নারী মুক্তিযোদ্ধাদের একরকম পাশ কাটিয়ে যাওয়ার একটা প্রবণতা তো ছিলই বলতে পারি, নতুবা এত বছরে কেন হলো না গবেষণা? স্বাভাবিকভাবে এই প্রশ্ন যে কেউ করতে পারে, আমিও সেই স্বাভাবিকতা থেকেই প্রশ্ন করছি, উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন না। এমন কোনো কিছু যেটা কাজ করতে যে সামনে এসছে, মনে হয়েছে যে না এটা জীবনে প্রথমবার জানলাম, বা এভাবে করেও যে হয়েছে এটা কেন আমাদের জানানো হয়নি, এই ধরনের কোনো প্রশ্ন মাথায় এসছে? ওয়েল, হ্যাঁ, অনেক হচ্ছে যে প্রশ্ন মাথায় তো আসছে, এবং আমি স্পেসিফিকভাবে বলতে চাই, আমি যখন যশোরে হচ্ছে গিয়েছিলাম, হালিমা পারভিন, ওনাকে খুব পরিচিত না উনি ওনার পরিচিতি, বাট ওনার যে হচ্ছে যে বেড়ে ওঠা বা 1971 সালে ওনার যে ফাইট, এটা অসাধারণ ছিল। উনি মাত্র 17 বছর বয়সে ঘর ছেড়ে হচ্ছে চলে যান যুদ্ধ করতে, এবং ওনাকে তখনই যশোরে রাজাকাররা তাকে ধরার জন্যই 50,000 টাকা ঘোষণা করেন।
তো মানে উনি হচ্ছে টোটাল 6টা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, সম্মুখ যুদ্ধে হচ্ছে অংশগ্রহণ করেন, এবং উনি শুধু যুদ্ধ করে থেমে থাকেননি, উনি ওনার এলাকার সব বান্ধবীদেরকে ট্রেনিং নিয়ে যেতেন এবং হচ্ছে ওনার সাথে যুদ্ধ করার জন্য ইন্সপায়ার করতেন। বাহ, কি নাম বললেন ওনার? হালিমা পারভিন। হালিমা পারভিন। কেন নামটা জিজ্ঞেস করলাম, আমরা পাশ্চাত্যে দেখেছি তারা তাদের ন্যাশনাল হিরো যারা আছে তাদের নামের উপর নামকরণ করে সন্তানদের, অথচ আপনি গবেষণাটা না করলে নামটাই হয়তো হারিয়ে যেত, আমরা জানতামই না। কিন্তু আবার উল্টোটা এখানে ঘটে, আমাদের এই গবেষণাতেই অনেকে তাদের নাম বলতে চাননি, কারণ আমরা তাদের ছদ্মনাম ব্যবহার করেছি, এবং স্বাভাবিকভাবেই এটা কি ক্ষোভ নাকি সামাজিক? তাদের মধ্যে অনেকে বীরাঙ্গনা আছে এবং সমাজ এখনো তাদেরকে সেইভাবে স্বীকৃতি দেয় নাই, এবং সেই কারণে তাদের পরিবারকে হয়তো ভুগতে হবে, সেই জন্য তারা বলেছেন তারা পরিচয় দিতে চান না। তারা গল্পটা জানিয়েছে আপনারা যখন গিয়েছেন, কিন্তু তারা তাদের এখন সমাজে যে ভাবে পরিচিত সেই নামটা তারা আনতে চাননি। সো আজকে এত বছর পর, স্বাধীনতা এত বছর পরেও এই মানুষগুলোকে আমরা তো রেকগনাইজ করি না, সামাজিকভাবেও কিন্তু আমরা প্রতিষ্ঠা দিতে পারিনি। এটা একদম সরাসরি আমাদের দৈন্যতা, আমাদের আমরা যারা স্বাধীনোত্তর বাংলাদেশের সুফল ভোগ করছি, এটা আমাদের দৈন্যতা, এটা আমাদের সমাজের দৈন্যতা। আজ যারা বিভিন্ন ইস্যুতে খুব সরব থাকেন, অনেক ইস্যুতে নানান রকম বাণী দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় ধরে ফেলেন, তাদের চোখে আঙুল দিয়ে বলে আরো একবার মনে করাতে চাই, এটা আপনার আমার সীমাবদ্ধতা, এটা আপনার আমার ব্যর্থতা, আমি যতখানি ব্যর্থ সমানভাবে এই দায় আপনারও। এখন পর্যন্ত আমরা সমাজে সেই পরিবেশ তৈরি করতে পারেনি যে আমাদের জন্য যারা ত্যাগ স্বীকার করলেন, আমাদের জন্য যারা নির্যাতিত হয়েছেন, তাদের আমরা তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে পারছি না, যে তারা নিজের নাম লুকাতে চাচ্ছেন, নামটা লুকিয়ে তাদের সমাজে বসবাস করতে হবে, মানে এখনো আসলে এজন্য কি তারা ত্যাগ স্বীকার করেছেন এরকম একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য? ওয়েল, আমার কাছে আমি যখন ওনাদের সাথে দেখা করতে যাই, তখন হচ্ছে যে কাঞ্চনমালা খালা উনি আমাকে বেশিরভাগই হচ্ছে আমাকে বলেছেন যে হচ্ছে আসলে আমাদের স্বাধীনতা ঘোষণা হওয়ার পরে আমরা সবাই যখন বিজয় উল্লাস করতেছিল, তখন আমাদের নতুন করে একটা যুদ্ধ শুরু হয়েছে। ওনারাই বলতেছেন ওই যুদ্ধটা হচ্ছে সমাজে বেঁচে থাকার যুদ্ধ, ওই যুদ্ধটা হচ্ছে পরিবারের বিরুদ্ধে যুদ্ধ, ওই যুদ্ধটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ, এবং ওই যুদ্ধটাও হচ্ছে রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ। তো এই জন্যই হচ্ছে মূলত কাজটার নাম হচ্ছে যুদ্ধ এখনো শেষ হয়নি। এই যুদ্ধটা শেষ হবে না আনটিল যতক্ষণ পর্যন্ত ওনারা ওনাদের প্রাপ্য সম্মানটুকু পান। আমি একটু যোগ দিই এর সাথে, আমি দ্রিকে কাজ করি, এবং দ্রিক 1971 সালের এই স্বাধীনতা যুদ্ধের উপর সবচেয়ে বড় সংগ্রহটা দ্রিকের কাছে আছে, যদি আমরা ভুল না করি। এখন আমি যদি দেখি, সেই সময় রশিদ তালুকদার কাজ করেছেন, আমানুল হক কাজ করেছেন, খুব অল্প খানিকটা সাইদা আপা কাজ করেছেন, কিন্তু এই যে এই ধারণগুলো তো কিন্তু করা হয়েছে, কিন্তু পুরুষেরা করেছেন, পুরুষতান্ত্রিকভাবে করার কারণে, এই যে পুরুষের চোখ দিয়ে দেখার কারণে ওনারা কিন্তু তখন থেকেই কিন্তু আড়ালে পড়া শুরু করেছেন, যার ফলে এতদিন পরে মাশরুক এটাকে একভাবে দেখার চেষ্টা করেছে, কিন্তু এই জিনিস কিন্তু একদিনের গল্প না, এই 50 বছরের আড়ালে পড়ে যাওয়ার গল্প। যার ফলে এখন যেটা হয়েছে যে যারা বেঁচে আছেন তাদের সাথে আমরা কথা বলছি, কিন্তু অনেক কিন্তু নাই, হ্যাঁ অনেক কিন্তু নাই, কিন্তু ওই সুযোগটা কিন্তু ছিল তখনকার সেই সময়কার গল্প লেখক আলোকচিত্রীদের, সেটা কিন্তু তারাও হারিয়েছেন। আচ্ছা, একটু জানতে চাই, যাদের কাছে আপনি গিয়েছেন তাদের সাথে যখন তাদের গল্পটা তুলে এনেছেন, তারা কি জানিয়েছে যে রাষ্ট্রীয়ভাবে তাদের মধ্যে থেকে কারোর সাথেই রাষ্ট্রীয়ভাবে যোগাযোগ বা সম্মানের সেই জায়গাটা পাওয়া যায়নি যাদের কাছে আপনি গিয়েছেন? না না না, এটা একদমই না। সেটা হচ্ছে যে কাকন বিবি খালার কাছে আমি যখন যাই, কাকন বিবি ওনাকে হচ্ছে যে উনি আমাকে নিজেই বলেছেন যে উনি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী ওনাকে হচ্ছে অনেক হেল্প করেছেন, এবং ওনাকে ওনার থাকার জায়গা দিয়েছেন, ওইটা উনি অনেক চিরকৃতজ্ঞ আমাকে সেটা বলেছেন আর কি। ব্যাপারটা এক্স্যাক্টলি। তো ওনারা বিভিন্ন সময় ওনাদের সাহায্য পেয়ে থাকেন, কিন্তু সাহায্যের চেয়েও সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা যেটা চান, বা আমার কাছে হচ্ছে কাকন বিবি খালাও হচ্ছে সবাই আমাকে বলেছেন, তখন আমার বয়স তখন অনেক ছোট, 23 বছর বয়স, তখন বলছে যে ওনাদের গল্প যেন হচ্ছে আমি সব জায়গায় হচ্ছে বলি, ওনাদের গল্প যেন হচ্ছে ওনাদের 1971-এর যে ওনার যে অবদান,
ওইটা যেন সবার সামনে প্রেজেন্ট করি, বিশেষ করে ইয়াং জেনারেশনের সামনে। ওইটা মূলত ওনারাই হচ্ছে আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, এবং আমার কাছে মনে হয় এটা আমার এই জন্যই হচ্ছে আমি প্রদর্শনী থেকে শুরু করে এবং স্কুল কলেজে যে প্ল্যান বা বই, ওটাও ওনাদের জন্যই করা। মাসুক যেটা বললো তার বিপরীত চিত্র কিন্তু আমরা দেখতে পাই। রমা চৌধুরীর কথা শুনছিলাম আমি, উনি কিন্তু বলছিলেন যে এত বছর পরে কেন, আমার 3টা বাচ্চা যখন ছোট ছিল তখন তো তোমরা এই সাহায্যের কথা বলনি, এখন আমি এটা কেন নেব, আমার সেই স্ট্রাগলটা আমি পার হয়ে আসছি, আমি পার করে ফেলেছি। তো মানে দুই রকম চিত্রই আছে। তবে এটা সত্যি যে আমরা আসলে তাদের দিকে খেয়াল করিনি। মানে কাজ করতে যে কেন করলাম না এটা কি বের করা গেছে? মানে একটা তো বিষয় আছে যে হয়তো পুরুষেরা গল্প বলছিলেন, আমরা গল্প বলতে গিয়ে এলোমেলো করে ফেলেছি, কিন্তু এখানে তো প্রচুর বিদেশের যে প্রসঙ্গটা আপনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মীরা এসেছিলেন, কভার করছিলেন, তারাও কি চেপে গেছে? ওই অংশটা আমার মনে হয় খুবই অবভিয়াস। যারা বিদেশি গণমাধ্যমে যারা এসেছেন তারা সংবাদের জন্য এসেছেন, এবং তাদের কাছে সংবাদ যেটা গুরুত্বপূর্ণ সে সময় ছিল সেটা ধারণ করে চলে গেছেন। সংবাদের পরবর্তী যে অংশ, যেটা পর্যালোচনার যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু স্থানীয়দের করার কথা, সেখানে কিন্তু ঘুরে ঘুরে বিদেশিরা আসবেন না, ওটা আমাদের ব্যর্থতা। আবার দ্বিতীয় যেটা অংশ সেটা হচ্ছে যে অনেক পরে হয়তো শুরু হয়েছে, কিন্তু এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। একটা জায়গায় একটু বলতে চাই, আমি যদি ভুল না করি, স্মৃতি আমাকে বিভ্রান্ত না করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এই বীরাঙ্গনাদের পূর্ণ দায়িত্ব নিয়েছেন এবং সমাজে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই ধারাবাহিকতা হয়তো 75 পরবর্তী সময় আমরা আর রক্ষা হতে দেখিনি, উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক বা যে কোনোভাবেই হোক আমরা রক্ষা হতে দেখিনি। কিন্তু তার পরবর্তীতে আজও যেটা পড়ছিলাম, আওয়ামী লীগের 75 বছরের প্লাটিনাম জুবলি উদযাপন করছে, মুক্তিযুদ্ধের সপক্ষের একটি সরকার, তারা দীর্ঘ সময় ক্ষমতায় আছে, তবু এই সংকটটা কেন আমরা আসলে উত্তর উঠতে পারলাম না? এটা একটা বিশাল বড় প্রশ্ন। মাসুক ভালো বলতে পারবে। তবে মালেকা খান আপার কথা আমাদের এখানে আছে, এবং উনি বলছিলেন এই যে আপনি যে পুনর্বাসন কেন্দ্রের কথা বললেন, এবং এই পুনর্বাসন কেন্দ্র থেকে যারা সাহায্য পাচ্ছিলেন এটা বন্ধ হয়ে যাওয়ার পর পরবর্তীতে বন্ধ হয়ে গেছে, আমরা জানি সবাই। তারপর তারা সেটা কিন্তু এখনো উল্লেখ করেন যে তারপরে কিন্তু আমাদের আর কোনো সহায়তা হয়নি। মাসুককে তো এই বিষয়ে আলোচনা হয়েছে, মালেকা আপার কথা যদি বলেন। জি, মালেকা খালা আমাকে যেটা উনি আমাকে যেটা নারী পুনর্বাসন কেন্দ্র বলেছেন, সেটা উনি আমাকে নারীরাই নারীদের সাহায্য করার জন্য প্রথম এগিয়ে আসেন নারী পুনর্বাসন কেন্দ্রে, এবং এটাই হচ্ছে অনেক বড় সিগনিফিকেন্ট। যখন আমাদের যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল এবং সবার আমাদের এই যে নারীরা যারা অত্যাচারের শিকার হয়েছিলেন, তখন মালেকা খান খালা সহ আরও কয়েকজন বিভিন্ন জায়গায় গিয়ে ঢাকার বিভিন্ন জায়গা, পুরান ঢাকা, ফার্ম গেট, এইসব জায়গা থেকে ওনাদেরকে খুঁজে করে বের করে নারী পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসতেন, এবং ওনাদেরকে বিভিন্ন হাতের কাজ থেকে শেখানো থেকে শুরু করে স্বাবলম্বী করে তোলা, এই প্রচেষ্টাগুলো হচ্ছে যে চালাতেন আর কি। আর আরেকটা যেটা আপনি বলেছেন, সেটা 75-এর পরে কেন হচ্ছে সব কিছু হচ্ছে যে চুপ হয়ে গিয়েছে, সেটার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে পুরুষতান্ত্রিক সোসাইটি। কারণ এটা একটা পুরুষদের যুদ্ধ ছিল, এবং এতে নারীদের পার্টিসিপেশন এরা কখনোই স্বীকার করতে চান নাই। আসলে ওনাদের অবদান কখনোই ওইভাবে ফোকাসে আনতে চান নাই, বিকজ অফ তাদের আইডেন্টিটির জন্য হতে পারে। সেটা কেন বলছিলাম কথাটা, 75 আগ পর্যন্ত সবই ঠিক ছিল, সবই খুব স্বাভাবিক গতিতে এগোচ্ছিল। আমরা যদি অপরাজেয় বাংলার সেই প্রতীকের প্রতিফলন দেখি সমাজে, সেখানেও নারী উপস্থিতি আমরা দেখেছি, কিংবা শাহবাগের দিকে যেতে পরিবাগের যে জায়গাটায় আমরা দেখি, এখানে নারীর ত্যাগ, অংশগ্রহণ, সকল কিছুই বিভিন্ন সময় বিভিন্ন স্থাপনার মাধ্যমে কিন্তু আমরা দেখেছি। কিন্তু অস্থায়ীভাবে এটাই আসলে সামনে এসে দাঁড়ায়। 75 পরবর্তীতে আসলে যারা এসছেন তারা কখনোই হয়তোবা চাননি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে। একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে যারা আসলে আমাদের দেশকে শোষণ করেছেন, তাদের সাথে হচ্ছে 71-এর আমাদের সবার প্রিয়, বাংলাদেশের সবার প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি হচ্ছে যে ওনার যে মৃত্যু, এটার সাথে একটা অনেক বড় একটা সূক্ষ্ম একটা কানেকশন আছে, এবং ওই শোষণটাও কিন্তু হচ্ছে যে পরবর্তীতে বিভিন্ন সময় হচ্ছে আমরা শোষিত হচ্ছি বিভিন্ন উনি মারা যাওয়ার পরে, এবং বিভিন্নভাবেই হচ্ছে কিন্তু আমরা হচ্ছে, এবং এটা আমাকে
যারা আমি যাদের ইন্টারভিউ নিয়েছি তারাও হচ্ছে আমাকে খুব স্পষ্ট করে বলেছে আর কি, খুবই স্পষ্ট যে হচ্ছে আমরা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছি, শোষিত হচ্ছি এখনও। তো আমি জিজ্ঞেস করলাম কিভাবে, তো ওনারা বললো যে হচ্ছে একদম রাজাকাররা আমাদের মধ্যে এখনও রয়ে গেছেন, যুদ্ধ অপরাধীরা আমাদের মধ্যে এখনও রয়ে গেছেন এবং আমাদেরকে বিভিন্নভাবে হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে শোষণ করতেছেন। এটা নিশ্চয়ই একজন মুক্তিযোদ্ধা, একজন বীরাঙ্গনা, একজন সাহসী দেশপ্রেমিকের জন্য গ্লানিকর যে যুদ্ধ বিরোধী শক্তি পুনঃপ্রতিষ্ঠা পাওয়া কিংবা যুদ্ধ অপরাধী যারা আছে সমাজে তারা প্রতিষ্ঠিত হয়, এটা দুঃখজনক। এটা আমাদের স্বাধীন একটি জাতি হিসেবে গ্লানিরও। এ বিষয়ে আর একটু কথা বলতে চাই আপনাদের সাথে, তবে আরও একটা বিরতিতে যাওয়ার সময় আমাদের ফিরছি এখনই, সাথেই থাকুন। বিরতির পর সকালের বাংলাদেশে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সকালের বাংলাদেশে আমরা দুজন আছি, ন্যান্সি আছে, আমি জুবাইর আছি। আপনি বুঝতেই পারছেন ন্যান্সির গলায় বর্ষার প্রভাব পড়েছে। আমাদের সাথে দুজন অতিথি আছেন, মাশরুক আহমেদ আছেন ASM রেজাউর রহমান, তাদের সাথে আমাদের আলাপচারিতা চলছিল। রেজাউর রহমান, একটু আপনার কাছে আসতে চাই। খুব স্বাভাবিকভাবে দেখা যায় ফেব্রুয়ারি কেন্দ্রিক সময়ে কিংবা ডিসেম্বর কেন্দ্রিক, মার্চ মাস কেন্দ্রিক এরকম প্রচুর এক্সিবিশন হয় মুক্তিযুদ্ধকে নিয়ে, কিংবা যারা চিত্রশিল্পী রয়েছেন আঁকেন, তারা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তাদের রং তুলি আঁচড়ে ক্যানভাসের উপর ফুটিয়ে তোলার চেষ্টা করেন। বছর জুড়ের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা কিছুটা কম মনে হয় কিনা, কিংবা আপনি সরাসরি যেহেতু ড্রিকের সাথে যুক্ত, আপনার সুযোগ হয় এক্সিবিশনগুলো খুব কাছ থেকে দেখার, দর্শনার্থী যারা যান তাদের মধ্যে এই বিষয়ে জানবার এবং দেখবার আগ্রহ কতখানি দেখেছেন? একটা হচ্ছে যে আমাদের এখন কিন্তু আগ্রহ এবং প্রচলন দুটোই হয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক কাজ দেখার এবং দেখানোর। তো সেই কারণে নানাভাবে কিন্তু আমরা এখন দেখতে পাই। আপনি যদি এই ইদানিং সময়গুলোতে দেখেন, আপনি অনেক নতুন নতুন কিছুদিন পর নতুন নতুন কাজ দেখেন। কিছুদিন আগে রঘুরায় একটা প্রদর্শনী হলো, এত বছর পরে আমরা অদেখা অনেকগুলো ছবি দেখলাম। রঘুরায় নিজেই বলেছেন যে উনি 35 বছর পরে সেই নেগেটিভগুলো উদ্ধার করেছেন তার। তো এখন নানাভাবে তো আগ্রহগুলো তৈরি হচ্ছে, সেগুলো দেখানো হচ্ছে। কিন্তু আবার এটা সত্যি যে আমরা দিবস নির্ভর হয়ে পড়েছি অনেক, এবং সেই কারণে সেই সময়গুলোতে, সেই মার্চে, সেই ডিসেম্বরে আমরা কাজগুলোকে দেখি। কিন্তু আমি মনে করি গবেষণার যে জায়গাটা, সেটা কিন্তু নিরন্তর চলার কথা, সেটা সারা বছর চলবে। এবং এটা তো শুধু প্রদর্শনী আকারে না, এটা নানা ধরনের এই যে গণমানুষের সাথে যে আমরা যে সংযোগটা যে করব, এই কাজগুলো দেখাবো, এটার বিভিন্ন রকমের পথ হতে পারে। এবং সেটাকে আমি মনে করি যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে পরিকল্পনা করে আসলে সারা বছর দেখানো উচিত। আর অন্য যারা আছেন, সরকারের বাইরে যারা আছেন, তাদের সবসময় সীমাবদ্ধতা থাকে। মুক্তিযুদ্ধ জাদুঘর কাজ করছে, এটা নিয়ে দৃক কাজ করছে, কিন্তু সেটার একটা লিমিটেশন থাকবে। আমি মনে করি যে সরকারি উদ্যোগের জায়গাটায়, পরিকল্পনার জায়গাটায় বছরব্যাপী চিন্তা থাকা উচিত, কিভাবে এটাকে এই জনগণের সাথে সম্পৃক্ত। একটু আপনার কাছে আসতে চাই। একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে খুব বিরক্ত হই শুনলে, আমি কোন বিষয়টা বলছি এর সাথে কারণটা বলি। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধার পোষ্য। আমি খুব বিরক্ত হই যখন যে কেউ বলবার চেষ্টা করেন গন্ডগোলের বছর। গতকাল আমার সাথে ন্যান্সির এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল। এখন একটা মানুষের, একটা জনগোষ্ঠীর এই মন্তব্যটা আসে, গন্ডগোলের বছর এই হয়েছে দেশে, ওই হয়েছে। এই যে সমাজের যেই স্তরটা এখনও কোনো না কোনোভাবে, বা সমাজের যারা এখনও কোনো না কোনোভাবে 1971-এর ওই বিষয়টাকে অ্যাবজর্ভ করতে পারেন না, এরকম মানুষের গল্প নিশ্চয়ই তাদের কাছ থেকে আপনার শোনার সুযোগ হয়েছে, বীরাঙ্গনাদের কাছ থেকে, সমাজে যারা প্রথম তাদের জন্য বাধা তৈরি করেছেন। জি অবশ্যই। আমি একটু কারেকশন করি আসলে। আমি হালিমা পারভিন খালার কথা বলতেছিলাম, যিনি হচ্ছে 17 বছর বয়সে হচ্ছে মুক্তিযুদ্ধে গেছেন। তো উনি হচ্ছে খুবই চটপটে হচ্ছে একজন মেয়ে ছিলেন, এবং উনি সব জায়গায় ছেলেদের সাথে ঘুরে বেড়াতেন এবং সব কিছু হচ্ছে খেলাধুলা সব কিছু অ্যাটেন্ড করতেন। তো এক সময় 71-এর ওই সময়টাতে ওনার বাবাকে ওনাদের পাশের বাসায় হচ্ছে একজন মকবুল মৌলবী নামে একজন, যিনি হচ্ছে শান্তি কমিটি গঠন করেন, ওই সময়টাতে ওনার বাবাকে অনেক নির্যাতন করতেন এবং ওনাদের ফ্যামিলিকে অনেক টর্চার করতেন। বিকজ হচ্ছে ওনারা তখন আওয়ামী লীগ করতেন, ওই সময় রাজনীতি করতেন। তো এক সময় উনি হচ্ছে ওই মকবুল মৌলবীর মুখে থুতু দিয়ে উনি হচ্ছে যে চলে গিয়েছেন, পালিয়ে গিয়েছেন। কারণ উনি থুতু দেন কারণ ওনার বাবাকে অনেক নির্যাতন করতেন এবং এটা উনি সহ্য করতে পারেন নাই। তো একসময় উনি যখন পালিয়ে গিয়েছেন, ওনাকে ধরার জন্য অনেক ট্রাই করেছিলেন এবং
পরবর্তীতে সেটাই বললাম আর কি, ওনাকে পরবর্তীতে 50,000 টাকা ঘোষণা করছেন ওনাকে ধরিয়ে দেওয়ার জন্য আর কি। এরকম আরও অনেক আছে আর কি, অনেক বলতে হচ্ছে আমি যদি বলি হয়তোবা তখন যারা যারা ওই 1971-এ তারা যখন বিভিন্নভাবে তাদেরকে মিস ইনফরমেশন দিয়ে তাদেরকে বাসায় হচ্ছে ধরে রাখতেন। সাপোজ হচ্ছে যে কাঞ্চনমালা খালা, তো উনি যখন ওনার এলাকাতে হচ্ছে পাকিস্তানি আর্মিরা যখন আক্রমণ চালায়, তখন ওনার ফ্যামিলি নিয়ে যখন উনি অন্য জায়গায় চলে যাবেন, তখন একজন রাজাকার এসে তখন ওনাকে বলছেন যে তোমরা যাও না, তোমাদেরকে কিছু করবে না। তো এই সব মিস ইনফরমেশন, ভুল ইনফরমেশন দিয়ে ওনাদেরকে, অথচ দেখা যায় পরবর্তীতে তারাই তাদের টিপ আউট করে দিয়েছে। এক্স্যাক্টলি। আবার আমি যদি বলি হচ্ছে যে কাকন বিবি খালা উনি যুদ্ধের সময় তো হচ্ছে যে পাকিস্তানি আর্মিদের কাছ থেকে হচ্ছে যে ইনফরমেশন নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হচ্ছে প্রোভাইড করতেন, আবার পাকিস্তানি আর্মিদেরকে ভুল ইনফরমেশন দিতেন। তো ওই সময়টাতে ওনাকে অনেক হচ্ছে নির্যাতন বা হচ্ছে যে এরকম অনেক স্বীকার করতে হয়েছে, নির্যাতনের স্বীকার করতে নির্যাতিত হয়েছিলেন এই যে রাজাকারদের দ্বারা, যাদেরকে হয়তো তিনি সমাজে আবার পুনঃপ্রতিষ্ঠা হতে দেখেছেন। এই ক্ষোভটাও নিশ্চয়ই তার মধ্যে আছে অনেক বেশি। একটু রেজা ভাই আপনার কাছে শেষ প্রশ্নটা আসলে করতে চাই। দর্শকদেরও প্রচুর অভিমত কিন্তু আমাদের দেখবার, যেহেতু লাইভে আমি দেখছিলাম কি বলছেন, দেখবার সুযোগ হয়েছে, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের কাছে কিংবা স্বাধীনতা উত্তর প্রজন্মদের কাছে সৃষ্টিশীল একজন মানুষ হিসেবে আপনার কি প্রত্যাশা, আগামী প্রজন্ম ঠিক কি করা উচিত বা কিভাবে আমাদের এই পুরো ইতিহাসকে নিজের মধ্যে ধারণ করে তার রিফ্লেকশন দেওয়া উচিত, ঠিক কি করা উচিত আমাদের? আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিজের ইতিহাসকে জানা। সেই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, জানাটা দরকার। এবং সেই জানাটা যদি হয় তাহলে কিন্তু আপনি তাগিদ বোধ করবেন, আপনি সম্মান করবেন না ঘৃণা করবেন। এবং একই সাথে সেই পথ ধরেই কিন্তু আপনি তাদেরকে রেকগনাইজ করার জায়গায় আসবেন। এবং এই যে এই মানুষগুলোর গর্ব তো আমরা ধারণ করি, এমন না যে আমরা কিন্তু তাদেরকে অস্বীকার করি, কিন্তু আমাদের সেই সুযোগটা নাই, কারণ আমরা জানি না। আমি মনে করি অন্তত আমি এই বিশেষ প্রদর্শনীর মধ্য দিয়ে সেই উদ্যোগটা শুরু হলো, এবং এর মধ্য দিয়ে অ্যাকচুয়ালি এটা অন্যরা এর হাল ধরবে এবং এটাকে সামনে নিয়ে যাবে, প্রতিষ্ঠিত করবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এবং কৃতজ্ঞতা, আমার চমৎকার একটি কাজ করছেন এবং আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে আমরা কি করতে পারিনি। দর্শক, শুভকামনা তো রইলই, সেই সাথে আপনাদেরকে একটু মনে করাতে চাই 26 জুন পর্যন্ত এই প্রদর্শনী আলিয়াস ভার্সেস দ্য ঢাকার লাগারিতে চলবে। রবিবার কিন্তু প্রদর্শনী হয় না, রবিবার আলিয়াস ভার্সেস বন্ধ থাকে, তাই সময় সুযোগ করে যার সময় সুযোগ হবে একবার ঘুরে আসবেন, অন্তত দায়িত্ববোধের জায়গা থেকে আপনার সন্তানকে জানানোর জন্য যে আমরা আসলে কাদের জন্য স্বাধীনতার এই সুবাতাস ভোগ করছি, প্রতিদিন দর্পে এই রাজধানীতে চষে বেড়াচ্ছি, সারা দেশব্যাপী আমাদের বিচরণ, কিন্তু কাদের আমরা প্রতিষ্ঠা বা কাদের আমরা স্বীকৃতিটুকু দিতে পারি। নিজেদের ইতিহাসটা আগে আসলে জানতে হবে, নিজেকে খুঁজতে হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে শুভকামনা জানিয়ে শুভ সকাল শেষ করছি সকালের বাংলাদেশ। শুভ সকাল।